আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে এমন বক্তব্য দেয়নি, প্রমাণ হলে ক্ষমা চাইব বললেন ফজলুর রহমান। নিউ ইয়র্কের কনসুলেটে আওয়ামী লীগের হামলা, উপদেষ্টাকে হেনস্থার চেষ্টা। জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি, শাহবাজ। রোহিঙ্গাদের জন্য এর চেয়ে বেশি করার সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা। হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড। কোন অস্ত্র উদ্ধারে কত টাকা পুরস্কার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, শিরোনাম শুনছিলেন, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যারা ৫ আগস্ট ঘটিয়েছে তারা কালো শক্তি, এ কথা আমি বলিনি। সমস্ত বক্তব্য শোনার আহ্বান জানান তিনি বলেন, যদি প্রমাণ হয় তাহলে আমি ক্ষমা চাইব, মুক্তিযোদ্ধার বিষয়ে আপোষ করব না, মব বা মৃত্যুতে তার কোনো ভয় নেই বলেও উল্লেখ করেন তিনি। সোমবার দুপুরে হাইকোর্টের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে। এদিকে ফ্রান্স থেকে ২ ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। তিনি বলেন, আমাকে হত্যা করতে চায়, সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু আমাকে হত্যা করার কথা বলছেন কেন? একজন মুক্তিযোদ্ধা হিসেবে কি আমার বাঁচার অধিকার নেই? বিএনপির পক্ষ থেকে দেয়া কারণ দর্শানোর নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রথমে তাকে ২৪ ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হলেও পরে আরও ২৪ ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়। তবে ফজলুর রহমান জবাব দিতে লিখিতভাবে দলের কাছে ৭ দিন সময় চান, কিন্তু দল তাকে আরও ২৪ ঘন্টা অর্থাৎ রোববার থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে বলেছে। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিমও ছোড়েন। তারা মাহফুজ আলমের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। কনসুলেট ভবনের গ্লাসের দরজাও ভেঙে ফেলেন। ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, একটা দেশের রাজতন্ত্র চলছিল। সে দেশে রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলে মেয়েরা রাজপুত্র ছিলেন। পুরো দেশটা তাদের ছিল। আপনারা ছাত্র জনতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন, দেশ থেকে বিতাড়িত করলেন। এখন সে একটা ডিম তো নিক্ষেপ করবেই, সে একটা কটূক্তি তো করবেই। মাহফুজ আলমের পতন চাইবে, এটাই স্বাভাবিক। প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুন তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্র হবে। নিজের রাজনৈতিক চেতনার চেয়ে দেশকে প্রাধান্য দিতে হবে। সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি। বক্তব্যের পর উপদেষ্টা মাহফুজ আলম উন্মুক্ত প্রশ্নের আহ্বান করেন। বাংলাদেশে ভারতীয় টেলিভিশন অথবা গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। আমি সবসময় বিকল্প ভালো কথা বলে এসেছি। আমি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। অনুষ্ঠান চলাকালে মাহফুজ আলম কখন বের হবেন সেজন্য একদল লোক বাইরে অপেক্ষা করছিলেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান জেনে কনসুলেট অফিস পুলিশ ডাকে। স্থানীয় সময় রাত 12টার পর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পাহারায় উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেট অফিস থেকে বের হন। রাষ্ট্রীয় সফরে মাহফুজ আলম আগামী 27 তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এই অধিবেশন শুরু হবে, আর ২৬ সেপ্টেম্বর এই তিন নেতার ভাষণ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের শেয়ার করা প্রাথমিক সূচি অনুযায়ী ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই শাহবাজ শরীফের বক্তৃতা নির্ধারিত রয়েছে। ফলে ইসলামাবাদের জন্য সরাসরি নয়াদিল্লির বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে থাকবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারেক ফাতেমি। ৮০তম সাধারণ পরিষদ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৯ সেপ্টেম্বর। তবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। চলতি বছর অধিবেশনের মূল প্রতিপাদ্য বেটার টুগেদার, 80 years and more for peace, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। প্রথা অনুযায়ী প্রথম বক্তৃতা করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ। পাকিস্তান ও ভারতের পর একই দিনে ভাষণ দেবেন ইসরায়েল, চীন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ফলে শাহবাজ মোদী ইউনূসের ধারাবাহিক ভাষণ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা আনবে বলে পর্যবেক্ষকদের মত। পর্যবেক্ষকরা মনে করছেন, ভারত যেখানে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নকে গুরুত্ব দেবে, পাকিস্তান সেখানে কাশ্মীর ইস্যু ও আঞ্চলিক শান্তিকে সামনে আনতে চায়। এক জ্যেষ্ঠ পাকিস্তানি কূটনীতিক বলেছেন, বিশ্ব ইতোমধ্যেই দেখেছে কিভাবে দক্ষিণ এশিয়া মুহূর্তেই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। কাশ্মীর সমস্যার ন্যায্য সমাধান ছাড়া জাতিসংঘের শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের প্রতিশ্রুতি এ অঞ্চলে বাস্তবায়িত হবে না। জাতিসংঘের এই অধিবেশন ব্যস্ততম কূটনৈতিক মৌসুম হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। একদিকে গাজায় ইসরায়েলি যুদ্ধ, অন্যদিকে ইউক্রেন সংঘাত ও মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির পরবর্তী অভিঘাত, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার অস্থিতিশীলতা বিশ্ব মঞ্চে বিশেষভাবে আলোচিত হবে। অধিবেশনের সময়সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ জলবায়ু ইভেন্ট এবং ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠক। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত সম্পদ সংস্থান করা সম্ভব নয়। সোমবার কক্সবাজারে স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক সংলাপে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতন থেকে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের অনিশ্চিত যাত্রার ৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সংলাপে সংকট সমাধানে ৭ দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কক্সবাজারের বিউটি স্পট ইনানির হোটেল বে ওয়াচে অনুষ্ঠিত এই সংলাপে অংশগ্রহণ করছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। তিনি বলেন, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ জোগাড় করার আর কোনো সুযোগ দেখি না। রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানকে বৈশ্বিক আলোচনায় সক্রিয় রাখতে হবে, কারণ বাড়ি ফেরা পর্যন্ত আমাদের সমর্থন তাদের প্রয়োজন। এই সংলাপ থেকে আসা প্রস্তাব এবং বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে তুলে ধরার কথা বলছে সরকার। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই সম্মেলনে ১৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। সেখানে রোহিঙ্গা সহ নিপীড়নের শিকার মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠীর দুর্দশা গুরুত্ব সহকারে আলোচনা হবে। মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতন থেকে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের অনিশ্চিত যাত্রার ৮ বছর পূর্তি হয়েছে আজ সোমবার। ২০১৭ সালের এই দিনে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এই ঢলে শুরু হয়েছিল। এরপর কয়েক মাসের মধ্যে ৭.৫ লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নেন। আগে থেকে ওই এলাকার ক্যাম্পে বসবাস করছিলেন আরও ৪ লাখ রোহিঙ্গা। জাতিসংঘ সে সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এই হত্যা ও নির্যাতনকে চিহ্নিত করেছিল জাতিগত নিধনের ধ্রুপদী উদাহরণ হিসেবে। যুক্তরাষ্ট্র সরকারও রোহিঙ্গাদের উপর চালানো ওই হত্যাযজ্ঞকে জেনোসাইড হিসেবে বর্ণনা করে। বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার পর থেকে কক্সবাজার ও উখিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঁশ আর প্লাস্টিকের খুপড়ি ঘরে বসবাস শুরু করে রোহিঙ্গারা। উখিয়ার কুতুপালং পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড়
শরণার্থী শিবিরে। আগামীকাল মঙ্গলবার অংশগ্রহণকারীরা সরেজমিনে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে, যাতে শরণার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায়। এর আগে এদিন সকাল 10টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দিতে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে তিনি মেরিন ড্রাইভ হয়ে সম্মেলন স্থল উখিয়ার ইনানী সেনাবাহিনী নিয়ন্ত্রিত হোটেল বেওয়াচে পৌঁছেন। রাজধানীর যাত্রাবাড়ী থানায় আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী খায়রুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন। এর আগে রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু। দুপুর 2:30টার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত বছরের 30শে আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা জয়নাল আবেদিন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জনকে আসামি করা হয়। মামলায় আসামির তালিকায় নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে। এর আগে 17ই আগস্ট রাজধানীর গুলশান থেকে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন 18ই আগস্ট এ মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত 23শে আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লুট হওয়া অস্ত্র জব্দে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এতে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, একটা শর্ট গান কিংবা পিস্তল জব্দ করতে পারলে 50,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। চায়না রাইফেল ও SMG উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে 1 লাখ টাকা। LMGর ক্ষেত্রে 5 লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এছাড়া প্রতি রাউন্ড গুলির জন্য 500 টাকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই পুরস্কার সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে যারা তথ্য প্রদান করবেন তাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানান তিনি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে এখন অনেক নিয়োগ দেয়া হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। পুলিশে নিয়োগ বাণিজ্যে দুর্নীতির তথ্য দিতে পারলেও পুরস্কার দেয়া হবে। নিয়োগ বাণিজ্য বন্ধে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আবারও আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।